স্টুডেন্টস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী বাংলায় প্রথম গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উই মাছা গল্পটি আমি পাঠ করে শোনাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে এবং গল্পটি সবাই মনোযোগ সহকারে শোনো। তো চলো আজকে পাঠ করছি উই মাছা গল্পটি। উই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটে কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথা বলিলেন না। সহায়রী অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, কেন্দি টেন্দি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ, বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরি মনে ভীতির সঞ্চয় হইল। ইয়া যে ঝড়ের অব্যাহত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি হয়েছে? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বললেন, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মৃত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিতে উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সব কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসগুগু করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমার আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্য ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই, আমি বলি কি জানি কি ব্যাপার। এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামায় বললেন, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই। পুনরায় গলা উঠায় বললেন, না, বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়ায় হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিক দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথায় থেকে আনলি? ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলো মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ
উপড়াইয়া ফেলিয়া উঠোনের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাতে খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর, শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সার 2 ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তার পশ্চাৎবর্তী হাত হইতে ওই পাতা জড়ানো দ্রব্য লইয়া মেরিয়ে ধরে বলে, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়ায় হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করে উঠিলেন, নিয়ে যা। আহ, কি অমর্ত্য তোমাকে তারা দিয়েছে! পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথরের বোকা সব মরতে আসে আমার গাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি, ওসব ফেল। মেয়েটি শান্ত, অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, এই আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোড়া না করি তো। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট্ট ছোট মেয়েটি কালের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। শহরের ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। শহরে আমতা করিয়া বলিতে গেলেন, তা তা এনে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা লইতে যাইতে যাইতে ছোট্ট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চাইয়া বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষে আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে তো 2 পাকা পুঁই শাক ভিক্ষা করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। শহরী বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তার চোখ দুটো জলে ভরিয়া গিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যত স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষলম্বন করা দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিলেন, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানে ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। 2-1 বার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তাহাদের পাতে পড়িয়া নাই। পুঁই শাকের উপর তার এই মেয়েটি কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলা কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা শহরে ডাক পড়িল।
সংক্ষিপ্ত ভূমিকায় কাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আছে আর ভায়া? এই ধর, কেষ্ট মুখুজ্জের স্বভাব নইলে পাত্র দেবে না, স্বভাব নইলে পাত্র দেবে না করে কি কাণ্ডটাই করলেন। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষে তার কি স্বভাব! রাম বলো, ৬-৭ পুরুষের ভঙ্গ। পচা খৈত্রীর পরে সুর নরম করিয়া বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটি ১৩ বছরের। সহহরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে ১৩। আহা, ১৩ আর মেলোয় তফাৎ কিসের শুনি? ১৩ আর মেলোয় তফাৎটা কিসের? আর সে ১৩ই হোক, চাই ১৬ই হোক, চাই ৫০ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেলে তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উৎসুকু করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, ৭ পাকে যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামনদের যদি জাত মরবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলেও কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি কুড়ি জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজারাল, 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন। কেন? কালীময়ে মাথা ব্যথা করিয়া সহায়হরি মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তার কারণ নির্দেশ করিতে যাইয়া কেউ কেউ বলেন যে, কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহা নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টু পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্র মেয়ে দিয়ে প্রস্তাব মনোপুত না হইয়া শহরে সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া শহরের উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কুচিরাঙা রৌদ্র আসিয়াছিল, তারই আতাপে বসিয়া আপন মনে তামাক টানিতেছে না। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বললেন, বাবা যাবে না? মা ঘাটে গেল। শহরী একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনর্বার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখে দরজা দিয়ে বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারোর পরে শীত দেবার উদ্দেশ্য চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে, মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বললেন, খুকিমা, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি উপাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গা শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছে এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়ে দেখাইল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেও হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন।
তার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণা কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রৌদ্র বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায়রী সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাইয়া বলে উঠলেন, ওই পাড়ার মহিষা চৌকিদার রোজই বলেন, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়রী অবাক হয়ে গেলেন। আমি? না, আমি কখনো না, এ তো আমি। সহায়রী ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতো স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছে, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায়রী হাত নাড়িয়া বরজপোতার তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথা জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিয়া সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাইয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলে দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়া গেল। সেই ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাইয়া তাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাইল, পরে পুনবার মায়ের মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাইয়া লইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাইর হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাইয়া ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠে বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমত্তর মেয়ে, বিয়ের যুগী হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে খাবো না, তাই বলে পরের জিনিসে হাত? এই মেয়ে নিয়ে আমি কি করব মা? দু তিন দিন পর একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বললেন, মা মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের দ্বারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হয়েছিল। খেন্তি ছোট বোনটি লইয়া সেখানে মহা উৎসাহে তরকারি আওলাদ করিবার আয়োজন করিছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র ক্ষীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ে ফেলির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে। দিনের আলোয় এখন বাহির হইয়া নাই। অন্নপূর্ণা হাসিয়া বললেন, ধুর পাগলি, এখন পুইডাটা চারা পোতে কখনো না, বর্ষাকালে পুঁততে হয়।
এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বললে, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া শয়রী দেখিলেন তার দুই ছোট মেয়ে দোলার গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিলা। শয়রী বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এ কি শীত! আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ, দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে, বুঝলে নে? শয়রী বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপা বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে শয়রী কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনিলেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাদের কতবার রিপু ইত্যাদি করা হইয়াছে। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ শয়রী রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণা জানাও ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলায় অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি ফুর্নির নিচে একটি কলার পাতা পাড়িয়া 1 থালা নারকেল করিতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরে ফেরে, তার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ঘোরাইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাদের বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দায় গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনের খোলা চাপাইতে যাইতেছিলেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতে বললেন, মা, একটুখানি। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মায়ের সামনে পাতিয়া বললেন, মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারিকেল করিতে করিতে লব্ধনেত্রের মধ্যে মধ্যে এদিকে চাইলেন। এ সময় খাইতে চাওয়া মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রইলেন। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের পরে মালাখানা যাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বললেন, জ্যাঠামারা অনেক দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলেন, ওবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তোক্তি এসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুরু না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেবল ভালোই লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটা একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সতুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিরে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিল। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় না। পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাই জিজ্ঞেস করলেন, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওদিকে যা। খেন্তি নারকেলের মালায় 1 থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া
সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনোভূত হইল না, তা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বললেন, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুঁটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকালের খাওয়া শেষ হইয়া গেলে ক্রান্তি তখনও খাইতেছে, সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া 18-19 খানা খাইয়াছে, জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মায়ের দিকে চাইয়ে বললেন, বেশ ভালো খেতে হয়েছে মা, এই যে তুমি কেমন ফেনিয়ে দাও। ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা কন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপুট মেয়েটির দিকে চাইয়া রইলেন। মনে মনে ভাবিলেন, কিন্তু আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, টুর শব্দটি মুখে নেয়, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথম শহরে এক দূর সম্পর্কীয় আত্মীয় ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটির সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলেও না, বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেয়ারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাইয়া দেখিলেন বেড়ার ধারে নীল রং এর মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাহার এই অত্যন্ত অগোছল, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হয়ে উঠিয়াছিল। খেন্তিকে কি অপরের ঠিক বুঝিবে। যাইবার সময় খেন্তি চোখের জলে বাঁচিতে বাঁচিতে সান্ত্বনা সুরে বলেছে, মা, 18 মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও 2টো মাস তো। ও পাড়ায় ঠান্দি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠিলেন, জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসি আবার মাখাইয়া সে একদমই শুরু বললেন, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসে বৈকাল বেলা উঠোনে মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু করিত। তার অনাচারীর লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীন মতন হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বললেন, মা, বলবে একটু কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি দাও না। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছে না। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে না। বিষ্ণু সরকার তালপাতায় চ্যাটের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলেন, মনে হইবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটি হয়েছে কি? সহায়রী হুকাটা 5-6টে টান দিয়া কাশিতে কাশি বললেন,
বসন্ত হয়েছে শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও সিস্টেম, টাকা কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে উঠলে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। শয়রি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে, পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না, জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়ে বলি, আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার পুরো জানতো বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্য নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে শয়রি শ্রদ্ধস্বরে হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই ঢালাই আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল আমায়। না একটা সংবাদ না কিছুই, তারা আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার গয়নাগুলি অসুখ অবস্থায় গা থেকে খুলে নিয়ে তবে ঢালাই পাঠিয়ে দিয়েছে। যাক, তা চল যাওয়াই যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গোলা তৈরি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোয়াইতেছিল। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা। অত ঘন করে ফেললো কেন? পুঁটি বলে, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলায় কোথায় দুলছে, একটু ধরে উঠবে। অন্নপূর্ণা বললেন, সরে এসো, বসো মা। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়াতে হয় না? এই দিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুন চড়ায় অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়ে চাপিয়ে ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিলেন। পুটি বললেন, মা, দাও প্রথম পিঠেখানা, কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের চোপের মাথায় তেলাকুচা লতার থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রইয়াছে। পুঁটি ও রাধি খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইলা। পুঁটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তারপর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিলেন। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলীপ? পুঁটি বললেন, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলে এলাম। তারপর সেই রাত্রে অনেকক্ষণ কাটিয়ে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনে বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তার স্বরটা যেন ক্রমে তন্দালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলে উঠলেন, দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইলেন। তাহার পরে
তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা পেউটনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাটের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তার কত স্বাদের নিজের হাতে পোঁতা ওই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষা জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া তুলিতেছে সুস্পষ্ট নিদর প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।